নিটল টাটা নিবেদিত জেবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। শোভন আরেফ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে আমরা আলোচনা করব। অতিথি হিসেবে থাকছেন সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত, থাকছেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান এবং আমাদের সাথে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা। তিনজনকে স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে। বেশ কয়েকটি বিষয়ে আজকের দিনের খবরগুলোর মধ্যে রয়েছে। তার মধ্যে যেমন উত্তরাঞ্চলের কুয়াশা বাড়ছে, শীতের প্রকোপ বাড়ছে কোনো কোনো জায়গায়, কিন্তু এর একটি নেতিবাচক প্রভাব পড়ছে কৃষিতে। অজয় দাশগুপ্ত, সোহরাব হাসান, এই বিষয় নিয়ে আপনার সাথে কথা তো বলবোই। একজন অর্থনীতিবিদকে পেয়েছি, ডক্টর সাইমা হক বিদিশা যেহেতু আছেন, তার কাছে শুরুতে যাই যে এবারের এই বছরটি তো আসলে বলতে হয় কোভিডের বছর, যার জন্য করোনার প্রথমে এক ধরনের প্রভাব ফেললো কৃষিতে, তারপর কয়েক দফা বন্যার পর এবার শীত। আসলে সুদূর প্রসারী কোনো প্রভাব পড়তে পারে আমাদের কৃষি অর্থনীতিতে? ডক্টর বিদিশা। ধন্যবাদ আপনাকে। আপনি যে কথাটি বললেন সেটার সাথে আমি সহমত পোষণ করছি। তবে আমাদের আশার কথা সেটা হচ্ছে আমাদের কৃষকরা কিন্তু যেটা দেখিয়েছে সেটা হচ্ছে যে বন্যা বা করোনার প্রভাবেও আমাদের কৃষি উৎপাদন এবং খাদ্য নিরাপত্তা এই দুটো কিন্তু আমরা মোটামুটি ভাবে ভালোভাবে সামাল দিতে পেরেছি। এটা অবশ্যই একটা ইতিবাচক বিষয়। তবে আমরা যেটা দেখেছি যে যদিও সার্বিকভাবে আমাদের খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে আমরা একটা ইতিবাচক দিক লক্ষ্য করেছি এবং আমরা মোটামুটি ভাবে বড় ধরনের সংকটে আমরা পড়িনি, কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে কৃষকরা কিন্তু সবসময় যেটা দেখা গেছে যে যদি কোনো দ্রব্যের দাম বেড়েও যায় সেটার ক্ষেত্রে কৃষকরা কিন্তু লাভবান হয়নি এবং কৃষকরা কিন্তু সবসময় দেখা গেছে যে কৃষকরা কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং যেটা দেখা গেছে যে আউশ এবং আমনের সময়, বিশেষ করে আমনের ক্ষেত্রে গত মৌসুমে কিন্তু আমন ধানের ক্ষেত্রে বেশ বড় ধরনের কিন্তু ক্ষতি হয়েছে এবং সেটার কিন্তু ভার কিন্তু মূলত কৃষকের উপরই পড়েছে। এখন আমরা যদি বোরো ধানের কথা চিন্তা করি, বোরো ধান কিন্তু আমাদের দেশের যতটুকু আমি জানি যে মোটামুটি ভাবে এটা একটা সিংহভাগে হচ্ছে বোরো ধান। হ্যাঁ, সুতরাং এই বোরো ধানের ক্ষেত্রে আমাদের কিন্তু খুব সতর্কতা অবলম্বন করতে হবে এবং উত্তরাঞ্চলের আমরা জানি বোরো ধানের একটা বড় ধরনের ফলন হয় এবং সেক্ষেত্রে এই তাপমাত্রা যখন কমে যায় সেখানে কিন্তু বেশ কিছু সমস্যা হতে পারে। যেমন বোরো ধানের বীজ তলাটা, সেটার জন্য যে আলো দরকার, যে তাপমাত্রা দরকার, সেই আলো এবং তাপমাত্রা যদি না থাকে তখন একটা কথা হচ্ছে বীজতলা পচে যেতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে কীটনাশক, যেগুলো বিভিন্ন ধরনের কীটনাশক যদি পর্যাপ্ত পরিমাণে দেওয়া না হয় বিভিন্ন ছত্রাকের রোগ হতে পারে এবং আমরা কিন্তু বিভিন্ন পত্র পত্রিকা এবং বিভিন্ন মিডিয়াতে কিন্তু এই খবরটা যেটা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু শুরু হয়ে গেছে। সুতরাং আমাদের কিন্তু এখন খুব সতর্কতার সাথে আমরা যেটা বিবেচনা করতে হবে যে কৃষকরা কিন্তু আর যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় এবং কৃষকদের ক্ষেত্রে তাদেরকে যদি আমরা বিভিন্ন প্রণোদনার ব্যবস্থা যেগুলো আছে সেই প্রণোদনার চাইতেও যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে তাদেরকে যে সময়টাতে যে জিনিসটা দরকার হচ্ছে এখন তাদের জন্য যেটা দরকার বিভিন্ন কীটনাশক, বিভিন্ন ছত্রাকনাশক, এগুলো সাপ্লাইটা নিশ্চিত করা এবং দেখা গেছে যে এই যে শীতকালের আবহাওয়ায় কুয়াশা যখন পড়বে তখন কিভাবে তারা বীজতলাটাকে সংরক্ষণ করবে সেই ব্যাপারে বিভিন্ন সরকারের ক্ষেত্রে এবং কৃষি মন্ত্রণালয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সাপোর্ট দরকার এবং সাপ্লাই চেইনটা যাতে সঠিকভাবে কোনোভাবে ব্যাহত না হয়, অর্থাৎ কৃষকরা যাতে দাম পায় সেই জিনিসটাও দেখতে হবে। তবে আমাদের খুবই সতর্ক থাকতে হবে বোরো ধানের ফলন যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, কারণ আমরা আমাদের করোনার সময় এবং বন্যার পরও আমরা কিন্তু যে অবস্থায় খাদ্যের ক্ষেত্রে খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে যে অবস্থায় আছি এখনো কিন্তু আমাদের এই যে শীতের সময় যে সমস্যাটা সেক্ষেত্রে যদি এখন কৃষকের উপরে যদি একটা বিরূপ প্রভাব পড়ে সেটা কিন্তু কৃষকদের সার্বিক অর্থনীতির উপর এবং কৃষির উপর একটা বড় প্রভাব পড়তে পারে। সুতরাং আমাদের এই সাপোর্ট সিস্টেমগুলো ভীষণভাবে জরুরি এবং এই সাপোর্ট সিস্টেমের জন্য কৃষি মন্ত্রণালয়ের একটা বড় ধরনের কিন্তু একটা উদ্যোগের দরকার রয়েছে। তবে আমার মনে হয় এখনো খুব বেশি দেরি হয়নি, শীত পড়া শুরু করেছে, এখনই কিন্তু বিষয়টা যেটা খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে, বিশেষ করে বোরো ধানের ক্ষেত্রে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার। নিশ্চয়ই এই বিষয়গুলো আপনি বললেন যে কৃষি অধিদপ্তর কিংবা কৃষি মন্ত্রণালয়ের একটি বড় ভূমিকা রয়েছে। আমি একটু আসতে চাই সোহরাব হাসান আপনার কাছে, যেটি বলছিলেন ডক্টর সাইমা হক বিদিশা যে খাদ্য নিরাপত্তার জায়গাটি বড় দুটি সংকট কিংবা চ্যালেঞ্জকে আমরা মোকাবেলা করে এগিয়ে এসেছে, একটি বন্যা আর একটি হচ্ছে কোভিড, যেটি এখনও চলছে। এখন শীতের মৌসুম কেবল শুরু হয়েছে, আলু চাষে ব্যস্ত রয়েছে উত্তরাঞ্চলের কৃষকরা, বোরোর বীজতলা ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা রয়েছে। সেখানে সরকার কিংবা কর্তৃপক্ষের
আগের যে দুইটি সংকটে তাদের যে ইতিবাচক ভূমিকা, এইখানে কতখানি আশা করছেন এবং এই চ্যালেঞ্জ আমরা কতখানি মোকাবেলা করতে পারবো বলে আমাদের সক্ষমতা কি বলছে? ধন্যবাদ। প্রথমে হচ্ছে যে বাংলাদেশের কৃষক অত্যন্ত আশাবাদী এবং অত্যন্ত পরিশ্রমী, এবং তারা কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ বা যে কোনো দুর্যোগকে তারা মোকাবেলা করতে সক্ষম। সরকার বা অন্যান্য সংস্থা থেকে কতটা সহায়তা পেয়েছে তার চেয়ে আমাদের কৃষক কিন্তু নিজেই তার উত্তরণের পথ, সংকট উত্তরণের পথটি খুঁজে নিতে পারে। এক্ষেত্রে সরকারের এই যে আমরা উত্তরাঞ্চলের কৃষি কর্মকর্তার কথা শুনলাম, কৃষকদের কথা শুনলাম, যে সহায়তাটা প্রয়োজন, যেটা সাইমা হক বলেছেন, যে সেটি যদি সরকার ঠিক সময় দিতে পারে। কিন্তু সরকারি এই দেয়া বা তাদের সমর্থনে খুব যে লাভ হয় তা নয়। যেটা আমরা আমপানের সময় দেখেছি, বন্যার সময় দেখেছি যে সবাই পায় না। আর দ্বিতীয় হচ্ছে যে এখন সবজির মৌসুম, এই সবজির মৌসুমে উত্তরাঞ্চলে বা দেশের বিভিন্ন সব অঞ্চলেই প্রচুর সবজি হয়। এখন আলু চাষ হচ্ছে, কিন্তু এই সবজির দামটা তো কৃষক পাচ্ছে না। এটা সরকার নিশ্চিত করবে কিভাবে? উৎপাদনে যেমন সরকারের সহায়তা দরকার, সেটি পেলে খুব ভালো, কিন্তু তার চেয়ে উৎপাদিত পণ্য উৎপাদন করার পর এই পণ্যটা বিক্রি করবে যে, আর সেখানেই কিন্তু কৃষক, আমি মনে করি বাংলাদেশের কৃষক বিশেষ করে শাকসবজির ক্ষেত্রে, ফলের ক্ষেত্রে সবচেয়ে সমস্যার মধ্যে পড়ে। এইখানে আমাদের বাজার ব্যবস্থাপনা এতই সেকেলে, এতই কিছু ফড়িয়া এবং কিছু মধ্যস্বত্বভোগীর নিয়ন্ত্রণে, দখলে, যে কৃষকেরও কিছু নেই, কৃষকেরও কিছু করার থাকে না, ভোক্তারও কিছু করার থাকে না। এই ব্যবস্থাটা, এই যে দুষ্ট চক্র বাজার ব্যবস্থাপনার নামে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। আমি বলবো যে সরকারের এই সহায়তার চেয়েও যারা তাদেরকে বঞ্চিত করছে ন্যায্য দাম থেকে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, তাহলে কৃষক অনেক বেশি লাভবান। জি, ধন্যবাদ। কৃষককে এক ধরনের সুরক্ষা দেবার বিষয়ে আপনি যথেষ্ট গুরুত্ব দিলেন এবং সেটি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। অজয় দাশগুপ্ত, আপনি কি মনে করেন যে কৃষককে সুরক্ষা দেওয়া, বাজার ব্যবস্থাপনাটিকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা এবং দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, কেননা সবসময় দেখা যায় যে এক পর্যায়ে এসে ভোক্তাদের উপর সেটির একটি প্রভাব পড়ে, সেটি যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক কিংবা কোনো সংকট পড়ুক। শীতকে নিয়ে সেরকম হবার কোনো আশঙ্কা আপনি দেখছেন কিনা, কিংবা যদি আশঙ্কা থেকেও থাকে, এখনই নিয়ন্ত্রণের ব্যবস্থাপনাটা কি হতে পারে? ধন্যবাদ। আমার একটু সিনিয়র কিন্তু খুব ঘনিষ্ঠ বন্ধুর মতোই ছিলেন। কৃষি অর্থনীতিতে যা কথাকে আমি অর্থনীতিবিদদের মধ্যে খুবই গুরুত্ব দিতাম, ডক্টর মাহবুব হোসেন। উনি একটা কথা বলতেন যে বাংলাদেশের কৃষকের চেয়ে কৃষি বিশেষজ্ঞ আমরাও নই, যারা পড়াশোনা করি অর্থনীতি নিয়ে, কৃষি নিয়ে। আর একটা বলতেন যে বাংলাদেশে অর্থনীতিতে কোথাও বন্যা, কোথাও খরা, কোথাও অতিবৃষ্টি, নানান রকমের সমস্যা হয়, কিন্তু সবটা মিলিয়ে একটা ভারসাম্য কৃষি অর্থনীতিতে বিরাজ করে। ডক্টর সাইমা হক যে প্রসঙ্গটা বলছিলেন যে আমাদের এখানে কিন্তু চাল, গম, ভুট্টা মিলে 4 কোটি টনের একটু বেশি উৎপাদন হয়। তার মধ্যে 2 কোটি 10 লাখ টন এই বছরের হিসাব যদি ধরি চাল, এটা কিন্তু এক বড় মৌসুমে পাওয়া যায়। এইটা নিয়ে বিতর্ক আছে অর্থনীতিবিদদের মধ্যে যে বড় ধানের জমিটা আরো কমানো উচিত কিনা, কারণ কস্টলি, বড় উৎপাদনটা কস্টলি, উপকরণের খরচ অনেক বেশি পড়ে যায় আর কি, সেটা প্রসঙ্গ। কিন্তু কৃষকরা মোটামুটি শীত প্রধান দেশ তো না বাংলাদেশে, আমাদের শীতের মধ্যে শীত পড়বে, কুয়াশা পড়বে, এটা মেনেই কিন্তু কৃষকরা কাজগুলো করে, এবং ছোটখাটো যেসব সমস্যা দেখা দেয়, কখনো কখনো হয়তো একটা বড় হয়, তারা নিজেরাও সামাল দেয়। আর সরকার যেটা করে সেটা হচ্ছে বাড়তি পাওনা। এখন সরকারের দিক থেকে যে সমস্যাটা দেখলেন, বহু বছর ধরে অর্থনীতিবিদরাও বারবার দৃষ্টি আকর্ষণ করছেন, আমাদের কৃষি পণ্যের বাজার কিন্তু মূলত কৃষকরা উৎপাদন করবে, সেটা ক্ষেতের মূল্যের, যেমন বলে যে ক্ষেতের মূল্যের দাম কেন। অজয় দাশগুপ্ত কথা বলছিলেন। ধরা হয় যে তারা মানে উৎপাদন করবে, সেইটা শহরগুলোর মধ্যবিত্ত উচ্চবিত্তদের যতটা সম্ভব কম দামে তারা দিবে আর কি।
কৃষকের গাড়ি হবে, কৃষকের বাড়িতে দালান হবে, কৃষকের ছেলে লেখাপড়া করে বিশ্ববিদ্যালয়ে আসবে, এইটার জন্য মধ্যবিত্তের যেমন চাকরিজীবী তার ছেলে মেয়েরা লেখাপড়া করবে, তার জন্য পরিবেশ তৈরি করা দরকার। কিন্তু কৃষকের জন্য, কৃষকের জীবনমান মধ্যবিত্ত শিক্ষিত জনগোষ্ঠীর মতো ব্যবসায়ীদের মতো উন্নত হবে, এই নীতিটা আমরা এখন পর্যন্ত ওই জায়গাটায় যেতে পারি নাই। এই কৃষি পণ্যের মূল্য নির্ধারণে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। যাদের নির্ধারিত আয় আছে, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, ব্যবসায়ী, চাকরিজীবী, কৃষকের কিন্তু তার জমির উপরেই নির্ভরতা। এই জায়গাটা বাংলাদেশের যদি প্রকৃত সংস্কার, আমাদের এখানে বিশ্বব্যাংক, সাইমা আপারা তো এই ধরনের বিষয় নিয়ে কাজ করেন, বহু সংস্কারের, অর্থনীতিতে সংস্কারের, মুদ্রানীতিতে সংস্কারের প্রস্তাব আমাদের আছে, কিন্তু প্রকৃত সংস্কার হচ্ছে এই জায়গাগুলোতে যে জনসংখ্যার ধরেন কর্মসংস্থানের তো প্রায় 40-45% হচ্ছে কৃষিখাতে নিয়োজিত, তাদের উৎপাদন এবং তাদের যে শ্রম বাজারের বড় জায়গাটা, এইখানে সংস্কারের প্রতি এবং এখানে নজর দেওয়াটাও খুবই বেশি জরুরি, সেটি আপনাদের তিনজনের আলোচনা থেকেই উঠে আসছে। আমরা আরও অনেকগুলো বিষয় রয়েছে আলোচনার জন্য, যেমন সিলেটে চলছে পরিবহন ধর্মঘট, পাথরকুয়ারি একটি ইস্যু সেখানে, তার বাইরে অন্য বিষয়গুলো নিয়েও আলোচনা করব এবং অন্য যে বিষয়গুলো আজকে আমরা বিভিন্ন সংবাদে উঠে এসেছে সেই আলোচনার জন্য নিশ্চয়ই তিনজনকে সাথে পাবো আমরা দ্বিতীয় পর্যায়ে। এই পর্যায়টি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পরে আমরা আবারও ফিরে এলাম নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আজকে আমাদের সাথে আলোচনার জন্য রয়েছেন সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত এবং দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশাকে আমরা পেয়েছি। আমরা আলোচনা করছিলাম, প্রথম পর্বে আলোচনা করেছি যে এবার শীতে কৃষিতে কি প্রভাব পড়তে পারে, কারণ এই বছরটি কোভিডের বিভিন্ন রকম প্রভাব ছিল, বন্যা, ঝড় ছিল। আরেকটি খবর আমরা আজকে প্রচার করেছি, সেটি হচ্ছে সিলেট বিভাগে 72 ঘন্টার পরিবহন ধর্মঘট করছে, কিন্তু সেটি হচ্ছে সব পাথরকুয়ারি দ্রুত খুলে দেওয়ার দাবিতে। আমরা পরিবহন ধর্মঘটের বিভিন্ন সময় দেখেছি যে বেশিরভাগ পরিবহন সেক্টরকে কেন্দ্র করেই তাদের ধর্মঘট হয়, কিন্তু এবার অন্য একটি ইস্যু নিয়ে পরিবহন ধর্মঘট, কিন্তু ফলাফল একটি, সেটি হচ্ছে সাধারণ মানুষ জিম্মি হয়ে যাচ্ছে এবং এক ধরনের দুর্বৃত্তায়নের অভিযোগ করছে, কারণ পাথরকুয়ারি নিয়ে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ এবং আমরা দেখেছি যে সেখানে বহু মানুষের প্রাণ নাশ হয়েছে। আমি এবার শুরুতে সোহরাব হাসানের কাছে আসতে চাই এই সম্পর্কে আপনার মতামত জানতে। আসলে মানে বিষয়টা কিন্তু খুব সহজ নয় এই কারণে, এই পাথর ব্যবসা বা পাথর ভাঙ্গার উপর যেসব মানুষ জড়িত, সব মানুষ যুক্ত, ব্যবসায়ীদের বাদ দিলে সাধারণ শ্রমজীবী মানুষ, তারা এটাই তাদের জীবিকা। যদিও জানেন যে আপনারা উত্তর অংশ, মানে আমাদের উত্তর অঞ্চলে যে মেঘালয় থেকে নদীতে পাথর ভেসে আসে, সেই পাথর তারা সংগ্রহ করে সেটা ভাঙে এবং যেটা সমস্যা হলো যে পরিবেশের দূষণ, পরিবেশ দূষণ। পরিবেশ দূষণের কারণেই এই পাথর কেয়ারি বন্ধের ঘোষণা দিয়েছে বিভিন্ন সময়, অনেক এর আগেও সরকার অনেকবার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু সে বন্ধ করে রাখতে পারেনি সবসময়। এখন এটার একটা বিকল্প পথ বের করা, অর্থাৎ পাথর যে আসছে সেটা কিন্তু ব্যবহার হচ্ছে, সেটা ভাঙা হচ্ছে, পরিবেশ রক্ষা করে কিভাবে ভাঙা যায়। আর এর সাথে আপনারা জানেন যে পাথর ব্যবসার সঙ্গে যুক্ত যারা পরিবহন ব্যবসায়, এই একটা মানে এদের মধ্যে একটা আঘাত থাকে, কারণ হয়তো দেখা যাবে যে পরিবহন ব্যবসার সঙ্গে যারা যুক্ত তারাই আবার পাথর কেয়ারির সাথে যুক্ত, তারাই আবার অন্য আরেকটি ব্যবসার সাথে যুক্ত। এই যে প্রভাবশালী মহল, এই প্রভাবশালী মহল মানুষকে, যে সাধারণ মানুষকে জিম্মি করে, সেটাও যেমন কাম্য নয়। এটি একটি, এবং এই সমস্যাটা তো নতুন না। এক্ষেত্রে প্রশাসনের সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করে কিভাবে প্রথম পরিবেশটা রক্ষা করতে হবে, এই মানুষগুলোর জীবন জীবিকাও রক্ষা করতে হবে, এবং পাথর যে আসে সেই পাথর কাজে লাগানো সেটাও করতে হবে। এর মধ্যে একটা মানে মোটামুটি সহনীয় পথ বের করতে হবে, না হলে কিন্তু কিছুদিন পর তারা ধর্মঘট করবে, সরকার একবার বন্ধ করবে আর একবার খুলে দেবে, মানে এইটা চাই না। আমরা চাই যে এর একটা মানে সুষ্ঠু সমাধান বের হোক, যেটা নিয়ে প্রতি বছর এই ধরনের ধর্মঘট আবার
আবার সরকার সেই ধর্মঘটের মুখে দাবি মানে মেনে নেয় সমস্যাগুলো যাতে এবং অনেক পুনরাবৃত্তি ক্ষেত্রেও না ঘটে সেই দিকে আসলে যাওয়া উচিত এবং জি। সরকারকে নিশ্চয়ই সেই বিষয়টিতে এগিয়ে আসা উচিত, যেটি আপনার আমি মনে আলোচনায় করি। এবং কথায় বুঝতে পারছি। সোহরাব হোসেন, আমরা একটু অজয় দাশগুপ্তের কাছে একই বিষয় নিয়ে যাই যে 2016 সালে 1 সেপ্টেম্বর থেকে যে কয়েকটি জায়গায় সিলেটের জাফলং, ভোলাগঞ্জ, বিছনাকান্দি, লোহাছড়া কোয়ারি থেকে পাথর উত্তোলন বন্ধ করে দিয়েছিল সরকার, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়, এবং আমরা দেখেছি যে পরিবেশ বিপর্যয় এবং দুর্ঘটনা বেশ কয়েকবার, সবগুলো চ্যালেঞ্জ মিলিয়ে যে সমাধানের প্রসঙ্গ উঠিয়েছেন সোহরাব হাসান, অজয় দাশগুপ্ত, আপনি কি মনে করেন সেই সমাধান কি খুব সহজ, নাকি অনেকগুলো ইস্যুকে সেখানে আসলে সমাধানে যেতে হবে? এই যে ট্রাক চালকরা ধর্মঘটের প্রথমে ছিল ট্রাক মালিক, ট্রাক ব্যবসাটাও কিন্তু এই পরিবহনের সঙ্গে খুব সম্পর্কিত আর কি। শত শত ট্রাক তারা হয়তো কিনেছে, ওদের একটা বড় ব্যবসা কিন্তু একটা। যেমন বহু বছর আমরা দেখেছি এই যে যশোর, খুলনা, যশোর বেনাপোল ট্রেন লাইন চালু ভারতের সঙ্গে, এইটাই ট্রাক মালিকরা যারা ট্রাকের ব্যবসা করতো তাদের খুব আপত্তি ছিল। মানে ওরা এই মানে ভারতের সঙ্গে ট্রেন যোগাযোগ চালু হোক, যার কারণ বন্ধের সময় তারা ট্রাক ব্যবসায় শিফট করেছে, অনেকে ব্যাংক নিয়ে ঋণ নিয়ে কিনছে, অনেকে ব্যক্তিগত বিনিয়োগে কিনেছে। কাজেই ওরা ওদের আবার জীবন জীবিকার ট্রাক শ্রমিক মালিক সমস্যায় পড়ে আর কি। সেটা যেমন পাঠ্য বই পশ্চিমবঙ্গে এই উদ্যোগ নিয়ে পারে নাই কিন্তু, কারণ ওই প্রেসের মালিকরা বলল যে আমরা এত বিনিয়োগ করে প্রেস করেছি, এখন পাঠ্য বই না ছাপাইলে তো আমাদের ব্যবসা কমে যাবে আর কি। এই ধরনের পারস্পরিক সংঘাত অর্থনীতিতে আছে। কিন্তু আমরা এখন যেভাবে পরিবেশ, ধরেন বুড়িগঙ্গায় সব তো কারখানার দূষিত বর্জ্য এগুলো ফেলছে, আমরা কি সেটা মেনে নেব? আমরা জানি ভবিষ্যতে অনেক বড় ধরনের ক্ষতি হবে। ট্রাক মালিকরা তাদের যদি অন্যভাবে কম্পেনসেশন দিতে হয়, এই কম্পেনসেশন না দিলে পরিবেশের জন্য যে কম্পেনসেশন দিতে হবে, পরিবেশের এইভাবে ক্ষতি হতে থাকলে সেটা কিন্তু অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। প্যান্ডামিকে কিন্তু এই প্রসঙ্গটা বারবার আসছে যে প্রকৃতির উপরে আমরা যেভাবে বারবার আঘাত করছি, সেটা এখন 800 কোটি প্রায় বিশ্বের মানুষ আক্রান্ত হয়ে গেছে একটা সামান্য ভাইরাসের কারণে। এই পাথরের এলাকাটা যেটা, এটা অনেক বড় এলাকা, এখানের মানুষ, এইখানে অন্য এলাকায় প্রভাব, যেমন আমরা পার্বত্য চট্টগ্রামেও নানাভাবে ক্ষতি করছি। সবগুলো বিষয় কিন্তু এই প্যান্ডামিকের অভিজ্ঞতাটা মনে রেখে আমাদের অবশ্যই যে বড় ধরনের মানুষের প্রাণীর বিপর্যয়, পরিবেশের অন্যান্য যে উদ্ভিদ, পানি, এইগুলোর বিপর্যয় নেমে আসা, সেটা রোধের জন্য দরকার হলে এই ট্রাক মালিক যারা তাদের জীবন জীবিকা তাদেরও একটা আঘাত পড়ছে, সেইখানে গভর্নমেন্ট কম্পেনসেশন দিক, কিন্তু পরিবেশের ক্ষতির সঙ্গে কোনো আপোষ, মানে ক্ষতি মানে লাভের একটি প্রসঙ্গ চলে আসে। আমি একটু ডক্টর সাইমা হক বিদিশার কাছে যেতে চাই এই প্রসঙ্গটি নিয়ে। একটি হচ্ছে যে পরিবেশের ক্ষতি, আবার পাথর কোয়ারি থেকে যে পাথর আমরা পাচ্ছি সেখানে নিশ্চয়ই একটি বড় লাভজনক একটি ব্যবসা, সেই সাথে পরিবহন সেক্টর এখানে জড়িত। সব কিছু মিলে অর্থনীতির ভাষায়, এবং তারপরে মাঝামাঝি যদি এরকম ধর্মঘট হয়, ধর্মঘটের একটি অর্থনৈতিক ক্ষতিকর দিক রয়েছে। সব দিক বিবেচনায় আসলে কোন দিকে যাওয়া উচিত বলে মনে করেন, কিংবা অর্থনীতির লাভ ক্ষতির অঙ্কে যদি মেলানো যায় তাহলে কোনটি সকলের জন্য সুবিধাজনক পরিস্থিতি হয়? ধন্যবাদ। প্রথমে একটা যেটা বলি সেটা হচ্ছে যে পরিবেশের সাথে উৎপাদনের একটা কনফ্লিক্ট, এটা কিন্তু আমরা অর্থনীতিতে আমরা প্রথম থেকে যখন পরিবেশ অর্থনীতি প্রথম থেকেই পড়ানো হয় তখন কিন্তু আমরা এই জিনিসটা দেখি। এবং এখন একটা সময় ছিল বা একটা পর্যায়ে, একটা উৎপাদনের একটা পর্যায়ে বলা হয় যে আমরা হয়তো পরিবেশটাকে খুব বেশি গুরুত্ব দেয় না অনেক দেশ, কিন্তু একটা পর্যায়ে বা একটা সময় কিন্তু গুরুত্ব দেওয়াটা অত্যন্ত জরুরি হয়ে পড়ে। কারণ এখন আমরা কিন্তু বারবার দেখছি, আমরা টেকসই উন্নয়নের কথা বলছি, আমাদের হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টটা যদি এখন দেখি, পরিবেশগত দুটি সূচক কিন্তু যুক্ত করা হয়েছে। সুতরাং পরিবেশের যে গুরুত্ব, আমরা কিন্তু দীর্ঘমেয়াদী গুরুত্বটা এখন কিন্তু আমরা সবাই বুঝতে পারছি। সেই কারণে পরিবেশ এবং উৎপাদনের এই যে এক ধরনের কনফ্লিক্টিং একটা স্ট্যাটাস বা কনফ্লিক্টিং একটা সম্পর্ক, সেই সম্পর্কের মধ্য থেকে আমাদেরকে একটা, যেটা সৌরভ ভাই বললেন, যে একটা সুবিধাজনক একটা অবস্থানে আমাদের আসতে হবে। কারণ এখানে একটা হচ্ছে আমাদের পরিবেশ একদিকে, আরেকটা হচ্ছে আমাদের পাথর ব্যবসায়ী রয়েছে,
পরিবহন শ্রমিক যারা রয়েছে বা পরিবহন শ্রমিকের জন্য পরিবহন শ্রমিকের ক্ষেত্রে একটা বড় ধরনের কিন্তু একটা সংগঠন রয়েছে, সেক্ষেত্রে কিন্তু অনেক ধরনের কনফ্লিক্টিং বিষয়গুলো রয়েছে, খুব জটিল কিছু বিষয় রয়েছে। কারণ আমরা অনেক সময় জানি কিন্তু বিভিন্ন সময় পরিবহন শ্রমিকদের ধর্মঘট হয় এবং সাধারণ মানুষের একটা দিক রয়েছে। এবং আরেকটা দিক হচ্ছে যে পাথর ব্যবসায়ের সাথে যেসব শ্রমিকরা জড়িত সেই সব শ্রমিকরা কিন্তু রয়েছেন, কারণ সেখানে কিন্তু মৌসুমী একটা বড় সংখ্যক শ্রমিকরা কাজ করে। এবং দেখা গেছে এই যে পরিবেশ কর্মীরা কিন্তু বড় ধরনের আন্দোলন করেছিলেন, হ্যাঁ, এবং এই আন্দোলনের ফলাফল স্বরূপ যে হাইকোর্ট যে বিভিন্ন একটা বাধা বা এক ধরনের অবৈধ ঘোষণা করেছেন, তার একটা গুরুত্বপূর্ণ কারণ কিন্তু অনেক শ্রমিক কিন্তু মারাও গেছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে যে শ্রমিকদের অধিকারের কথা চিন্তা করাটা, সেটা কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা কি বিষয়টাকে খুব একটা গুরুত্বে আসে না। এই বিষয়টা কিন্তু লক্ষ্য করতে হবে যে পরিবেশকে আমাদের দেখতে হবে, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এটার সাথে কিন্তু একটা জিনিস দেখতে হবে যে আমাদের কিন্তু যদি এই পুরো বিষয়টা যদি বন্ধ থাকে, তাহলে যে মৌসুমী শ্রমিকরা আছে যে তাদেরকে আমরা আসলে কিভাবে কোন জায়গায় তাদেরকে আমরা কাজে লাগাবো। কারণ এখন কিন্তু করোনার সময় এমনিতেই কিন্তু আমাদের কর্মসংস্থানের ক্ষেত্রে একটা বড় ধরনের কিন্তু সংকট রয়েছে। সুতরাং আমাদের হয়তো একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা এখানে গ্রহণ করতে হবে। আমার যেটা মনে হয় খুব কুইক সলিউশন হয়তো না, একটা কুইক সলিউশন হিসেবে হয়তো যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা হয়তো বলতে হবে যে একটা কিছু স্টেপ বাই স্টেপ আমরা হয়তো কিছু পলিসি নিতে পারি, যে একেবারে খুলে দেওয়ার বিষয়টা না, কিছু কিছু স্পেসিফিক কিছু রেগুলেশনস, কিছু রুলস এন্ড রেগুলেশনস মেনটেন করে, এবং এটাকে মেনটেন করানোটা কিন্তু খুব সহজ হবে না, মেনটেন করে তারা যাতে এই পাথর উত্তোলনের বিষয়টা যাতে করা যায়, সেই বিষয়টা করা যায় কিনা সেটা লক্ষ্য করতে হবে। অর্থাৎ দুদিকটাই আপাতত বজায় রাখতে হবে, কিন্তু দীর্ঘমেয়াদে আমাদের লক্ষ্য রাখতে হবে যে পরিবেশের ক্ষতিটা যেন না হয়। এবং সেটার কথা যদি আমাদের চিন্তা করি, তাহলে এই শ্রমিকদেরকে আমরা কি করব বা তাদের জন্য অল্টারনেটিভ বিকল্প ব্যবস্থা কি, সেই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। একটা বিষয় আমি বলে শেষ করব যে আমরা কিন্তু এইরকম সময়গুলোতে আমরা সবসময় যেটা দেখি সেটা হচ্ছে যে পরিবেশদের এই পাথর ব্যবসায়ীরা পরিবেশকে ক্ষতিগ্রস্ত হয়তো করছে, কিন্তু দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ যারা পরিবেশ যখন একটা পরিবহন ধর্মঘটে, সাধারণ মানুষ কিন্তু জিম্মি হয়ে যাচ্ছে। বিভিন্ন সময়ে কিন্তু সাধারণ মানুষ বিভিন্ন এই পরিবহন শ্রমিকদের এবং পরিবহন ব্যবসার সাথে যারা জড়িত, তারা অনেক সময় কিন্তু তাদের সাধারণ মানুষকে জিম্মি করে ফেলে। মানে অনেকগুলো বিষয় যেহেতু যে এটির সাথে জড়িত, সবগুলো বিষয়কেই বিবেচনায় রেখে একটি সহনীয় একটি পয়েন্ট আমি শুধু বলি আর কি, খুব সংক্ষেপে যদি বলেন, বিরতির সময় হয়েছে। খুব সংক্ষেপে, এই পাথরটা কিন্তু আমাদের নির্মাণ অর্থনীতির জন্য, নির্মাণ খাতের জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং এইটার প্রধান অংশের উৎস কিন্তু ভারত থেকে। ওই পাথরের আনতে অনেক সময় মানে ওই পাথর যদি আবার না আসে, তাইলে কিন্তু আরেক ধরনের পরিবেশগত সমস্যা, মানে আরেক ধরনের সংকটের কারণ হতে পারে। মানে সবগুলো বিষয়কে আসলে বিবেচনা করতে হবে, কোনো একটি বিষয়কে নিয়ে শুধু এগুলো নিশ্চয়ই চলবে না। ধন্যবাদ ডক্টর সাইমা হক বিদিশা আমাদের সাথে থাকার জন্য এবং এই বিষয়গুলোতে আলোচনার জন্য। আমরা একটি বিরতির পরে ফিরবো অজয় দাশগুপ্ত, সোহরাব হাসানকে সাথে নিয়ে। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সাথে থাকুন। ফিরে এলাম নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আজকে আলোচনার জন্য আমাদের সাথে এখন আছেন অজয় দাশগুপ্ত এবং সোহরাব হাসান। সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্তর কাছে শুরুতে যাব। সেটি হচ্ছে যে আরও দুটি ইস্যু আছে আমাদের আলোচনার জন্য। একটি হচ্ছে রাজধানীতে ভাস্কর্য রক্ষায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে পুলিশ সারাক্ষণ নজর দিচ্ছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু মুক্তিযুদ্ধ এবং সংগ্রামী ভাস্কর্য রয়েছে, সেগুলো নিয়েও আমাদের রিপোর্টটি গেছে। পুলিশি পাহারাতে কি ভাস্কর্য রক্ষা চলবে কিনা, অজয় দাশগুপ্ত আপনার মতামত শুরুতে। যদি বলি, ক্ষমতাসীন যারা রয়েছেন বা ক্ষমতার বাইরে যারা গণতান্ত্রিক শক্তি, মুক্ত বুদ্ধির শক্তি, বিশেষ করে ছাত্র সমাজ, আমার মনে আছে ৭৭-৭৮ সালের দিকে জিয়াউর রহমান যখন ক্ষমতায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাস্কর্য ভাঙার জন্য ইসলামী ছাত্র শিবির তখন নূতন হয়েছে, তারা চেষ্টা করেছিল এবং ছাত্ররাই তাদেরকে জুতার মালা দিয়ে ঘুরিয়েছিল। এটি হচ্ছে আপনি আপনার সংবাদেও যেটা বললেন যে জনগণের অংশগ্রহণ। ক্ষমতায় আওয়ামী লীগ, ছাত্রলীগ তারা ছাত্র দল বিশ্ববিদ্যালয়ে বা অন্যরা এরকম বিশ্ববিদ্যালয়ে ঢুকলে তো তারা হই হই রই রই করে রে করে তাড়িয়ে আসে। ক্যাম্পাস তো তাদের।
আমার মনে হয় কারিগরি কোনো কারণে আপনার কথা আমরা পুরোপুরি শুনতে পাচ্ছি না, মাঝে মাঝে বেঁধে যাচ্ছে। রক্ষা করতে যথেষ্ট ভূমিকা নিতে পারবে না। মানে বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক- দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই নেবেন এরকমই, তাই তো বলছেন? না, শুধু বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নেবে না, সামাজিকভাবে সব রাজনৈতিক দল জি। সবাইকেই নিতে হবে, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মী সবাইকেই নিতে হবে। কিন্তু ক্ষমতায় যারা রয়েছেন তাদের ছাত্র সংগঠন, তারা দাবি করে যে অনেক বড় ছাত্র সংগঠন, তাদের কাজ শুধু প্রতিপক্ষ ছাত্র সংগঠনের মোকাবেলা না, তাদের অবশ্যই দায়িত্ব আমাদের এই মূল্যবোধ, আমাদের মুক্তিযুদ্ধ, তার চেতনা, সেইগুলোকে রক্ষায়ও কিন্তু তাদের সামাজিক দায়িত্ব পালন করে। মানে সামাজিকভাবেই আসলে বিষয়টিকে মোকাবেলা করতে হবে। সোহরাব হাসান, আপনারও কি একই মত? না, আমার মত একটু ভিন্ন হবে, কারণ সামাজিক, রাষ্ট্রীয় এবং জনগণ বা ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, কর্মকর্তা, কর্মচারী সবাই মিলেই এটি কিন্তু রক্ষা রক্ষা করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ভাস্কর্য আছে, এই রক্ষার দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নয় শুধু। আমি মনে করি দেশের, সারা দেশের মানুষেরই, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, কোনো মানুষই এটা করতে পারেন। দ্বিতীয় হচ্ছে যে ভাস্কর্য ভাঙ্গা বা যে কোনো স্থাপনা ভাঙ্গা, যে কোনো বাড়িতে হামলা করা, এটা তো ফৌজদারি অপরাধ। এই ফৌজদারি অপরাধ যদি কেউ করে বা করতে চেষ্টা করে, আইন তার নিজস্ব গতিতে চলতে হবে, প্রশাসন সেই ব্যবস্থা দেখবে। আবার আমরা এও দেখি ধর্মীয় যেসব সংগঠন ভাস্কর্যের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন, প্রথম দিকে তারা যতটা উগ্র কথাবার্তা বলেছিলেন, পরবর্তী কিন্তু তাদের কথাবার্তা নরম হয়েছে। তারা বলেছেন যে আমরা ভাস্কর্য নির্মাণের বিরুদ্ধে, কিন্তু আমরা ভাঙ্গার পক্ষপাতী নয়। বিশেষ করে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার পর এরকম বিবৃতি তারা দিয়েছে। আমি মনে করি এটি একটি আশ্বস্ত হওয়ার মতো বিষয় যে তারা নিজেরা বলেছে আমরা কোনো ভাস্কর্য ভাঙবো না। তাহলে যারা ভাঙবে তারা হচ্ছে অপরাধী, দুর্বৃত্ত। তো দুর্বৃত্তদের মোকাবেলা করতে জনসমাজ যেমন এগিয়ে আসবে, রাষ্ট্র আসবে, আইন প্রশাসন আসবে। কিন্তু যেটা উদ্বেগের বিষয়, এই ভাস্কর্য আমরা দেখলাম যে একটি ধর্মীয় সংগঠন, বিভিন্ন ধর্মীয় হেফাজত সহ বিভিন্ন ধর্মীয় সংগঠন থেকে এর প্রতিবাদ আসলো, তারা এই ভাস্কর্য করতে দেবে না, এই ধরনের বক্তব্য দিলেন। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা হলো এবং সেখানে মাদ্রাসার শিক্ষক, ছাত্র জড়িত। কিন্তু কুষ্টিয়ায় বাঘা যতীনের ভাস্কর্য ভাঙ্গার সাথে দেখলাম যে ক্ষমতাসীন দলের যুব সংগঠনের নেতাকর্মীরা। তাই এটি কিন্তু আমাদের বেশি উদ্বিগ্ন করে, যে সংগঠন, যে রাজনীতি ইতিহাস ঐতিহ্যের কথা বলে, বাঙালি জাতীয়তাবাদের কথা বলে, সেই রাজনীতির কথা বলে, সেই রাজনীতির সংগঠনের সে সহযোগী হোক আর প্রান্তিক কোনো সংগঠন হোক, তার কর্মীরা কিভাবে এই ধরনের ঘটনা ঘটায়, এটি কিন্তু আমি মনে করি যে এইখানে আত্মসমালোচনা, আত্মজিজ্ঞাসারও প্রয়োজন আছে। কেন এই দুর্বৃত্তায়ন তৈরি হয়, কেন এই ধরনের কাজ ক্ষমতাসীন দল, সরকার, মানে সামগ্রিকভাবে সমস্ত শক্তি মানে দিয়ে পুরো বিষয়টি একটি সামগ্রিকভাবে আসলে মোকাবেলা এবং সামগ্রিকভাবে নিয়ন্ত্রণের বিষয়টি চলে আসছে আপনাদের দুজনের আলোচনাতে, আসলে সেই বিষয়টি উঠে এসেছে। অসংখ্য ধন্যবাদ সোহরাব হাসান এবং অজয় দাশগুপ্ত আমাদের সাথে আজকে যুক্ত হবার জন্য, এবং ধন্যবাদ জানাতে চাই যারা এতক্ষণ সাথে ছিলেন। এই ছিল আমাদের নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। থাকুন ডিবিসি নিউজের সাথে।